প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি ভোকেশনাল ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেডের দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, তাদের জন্য আমাদের আজকের আলোচনা। আজ আমরা ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেড 1 এর তৃতীয় অধ্যায় থেকে গার্মেন্টস ওয়াশিং নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি জেসমি সুলতানা, চিফ ইনস্ট্রাক্টর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম গার্মেন্টস ওয়াশিং। আজকের ক্লাস শেষে তোমরা গার্মেন্টস ওয়াশিং কি তা বলতে পারবে, গার্মেন্টস ওয়াশিং এর উদ্দেশ্যগুলো বর্ণনা করতে পারবে, গার্মেন্টস ওয়াশিং এর শ্রেণীবিন্যাস সম্পর্কে বলতে পারবে, সাবান ও ডিটারজেন্টের সংজ্ঞা বলতে পারবে এবং সাবান ও ডিটারজেন্টের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো প্রথমেই আমরা জেনে নেই গার্মেন্টস ওয়াশিং কি। সাধারণভাবে কোনো কিছু ধৌতকরণকেই ওয়াশিং বোঝায়। টেক্সটাইল ওয়াশিং বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক বা ইয়ার্ন থেকে অতিরিক্ত কেমিক্যালস এবং অপদ্রব্য দূর করা হয় তাকে ওয়াশিং বলে। ওয়াশিং, চলো এবার আমরা জেনে নিব গার্মেন্টস ওয়াশিং এর উদ্দেশ্যগুলো কি। ওয়েট প্রসেসিং এর ব্যবহার করা কেমিক্যাল যদি টেক্সটাইল দ্রব্যের গায়ে লেগে থাকে, তাহলে টেক্সটাইল দ্রব্য পণ্য নষ্ট হয়ে যাবে। ভালোভাবে ওয়াশিং করা হলে এ ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। তাহলে আমরা বুঝতে পারছি গার্মেন্টস ওয়াশিং এর মূল উদ্দেশ্য হলো যে টেক্সটাইলের গায়ে যে কেমিক্যাল গুলো লেগে থাকে সেটা দূর করা। আমরা করা হয় ওয়েট প্রসেসিং এ ব্যবহৃত কেমিক্যাল অ্যাসিড, অ্যালকালি, রিডিউসিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট ইত্যাদি বিভিন্ন প্রকার ডাইস্টাফ সহ অন্যান্য কেমিক্যাল দূর করা, যাতে করে হাইড্রোসেলুলোজ ও অক্সিসেলুলোজ তৈরি না হয়ে ফেব্রিক বা ইয়ার্নে ক্ষতি না করে। তাহলে বুঝতে পারছো, আমরা এর আগের ক্লাসে ওয়েট প্রসেসিং নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে ওয়েট প্রসেসিং এর সময় গার্মেন্টস ওয়াশিং এ কিছু কেমিক্যাল, অ্যাসিড, অ্যালকালি, রিডিউসিং এজেন্ট এবং ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হয় এবং এই এজেন্ট গুলো হাইড্রোসেলুলোজ ও অক্সিসেলুলোজ তৈরি করে ফেব্রিকের ক্ষতি করতে পারে। এই ক্ষতিটি এড়ানোর জন্যই আমরা মূলত গার্মেন্টস ওয়াশিং করে থাকি। টেক্সটাইল পণ্য হতে কেমিক্যাল, অপদ্রব্য ইত্যাদি দূর করে ফেব্রিককে পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী করাও হলো গার্মেন্টস ওয়াশিং এর অন্যতম একটি উদ্দেশ্য। কারণ গার্মেন্টস ওয়াশিং এর সময় দেখা যায় যে কিছু কেমিক্যাল, অপদ্রব্য এগুলো যদি ওয়াশিং করে দূর না করা হয়, তাহলে পরবর্তী যে স্টেপে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হতে পারে, ডাইস্টাফ ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেগুলো সঠিকভাবে সেই ফেব্রিকে এপ্লাই করা সম্ভব হবে না যদি এই কেমিক্যালগুলো, পূর্বের যে কেমিক্যালগুলো ফেব্রিকে লেগে থাকবে সেগুলো দূর না করা হয়। তাই এই অপদ্রব্য বা কেমিক্যালগুলো দূর করে পরবর্তী স্টেপের জন্য উপযোগী করাটাই হলো গার্মেন্টস ওয়াশিং এর মূল উদ্দেশ্য। এছাড়া প্রিন্টিং প্রসেসের পর ওয়াশিং করা হয়, যাতে করে অতিরিক্ত প্রিন্টিং পেস্ট দূর হয়। আমরা জানি যখন কোনো ফেব্রিকে প্রিন্টিং করা হয় তখন অনেক সময় কিছু অতিরিক্ত পেস্ট ফেব্রিকের গায়ে লেগে থাকে। এই অতিরিক্ত পেস্টগুলো দূর করাই হলো গার্মেন্টস ওয়াশিং এর উদ্দেশ্য। ফেব্রিক ফিনিশিং এর পর অনাকাঙ্ক্ষিত ধুলাবালি, ময়লা দূর করার জন্য ওয়াশিং করা হয়। টেক্সটাইল ওয়াশিং এর যে মূল উদ্দেশ্য তা হলো অতিরিক্ত কেমিক্যাল এবং অপদ্রব্য সমূহ দূর করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জানলাম গার্মেন্টস ওয়াশিং এর মূল এবং অন্যতম উদ্দেশ্যই হলো টেক্সটাইল বা ফাইবারের মধ্যে যে অতিরিক্ত কেমিক্যাল লেগে থাকে, যে অপদ্রব্যগুলো লেগে থাকে সেগুলো দূর করা। এবার আমরা জানবো গার্মেন্টস ওয়াশিং এর প্রকারভেদ। গার্মেন্টস ওয়াশিং প্রধানত দুই প্রকার: ওয়েট ওয়াশ প্রসেস এবং ড্রাই ওয়াশ প্রসেস। চলো জেনে নেই এই ওয়েট ওয়াশ প্রসেস এবং ড্রাই ওয়াশ প্রসেসটা কি। ভেজা অবস্থায় গার্মেন্টসকে ওয়াশ করাই হচ্ছে ওয়েট ওয়াশ প্রসেস এবং শুকনো অবস্থায় গার্মেন্টসকে ওয়াশ করাই হচ্ছে ড্রাই ওয়াশ প্রসেস। ওয়েট ওয়াশ প্রসেসের মধ্যে রয়েছে নরমাল গার্মেন্টস ওয়াশ, পিগমেন্ট ওয়াশ, স্টোন ওয়াশ, সিলিকন ওয়াশ, কস্টিক ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন এনজাইম ওয়াশ, অ্যাসিড ওয়াশ, ব্লিচ ওয়াশ এবং টিন্টিং ওয়াশ। এবার চলো জেনে নেই ড্রাই ওয়াশ প্রসেসগুলো কি। ড্রাই ওয়াশ প্রসেসের মধ্যে রয়েছে স্যান্ড ব্লাস্টিং, হ্যান্ড স্ক্র্যাপিং, ওভারঅল রিঙ্কেল, পিগমেন্ট রিঙ্কেল, ব্রোকেন অ্যান্ড টাগিং ইত্যাদি। আমরা সাবান ও ডিটারজেন্ট নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা জেনে নেই সাবান কি।
সাবান হচ্ছে জৈব অ্যাসিডের মিশ্র লবণ। উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের যেমন অলিক, স্টিয়ারিক, পামিটিক ইত্যাদির মিশ্রণে সোডিয়াম বা পটাশিয়াম লবণ বা সাবান তৈরি হয়। একাধিক অ্যাসিডের একাধিক জৈব অ্যাসিডের লবণ হয়, সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই। চলো এবার জেনে নিব সাবানের বৈশিষ্ট্যগুলো কি। সাবান সাধারণত উষ্ণতায় অনুদ্বায়ী কঠিন পদার্থ, কিন্তু পানিতে দ্রাব্য। সাবানে জলীয় দ্রবণ ক্ষারীয়, পানিতে মিশে ফেনা তৈরি করে। সাবান জৈব অ্যাসিডের অজৈব লবণ। সোডিয়াম সাবান শক্ত হয়, এটি জামাকাপড় কাচতে ব্যবহার করা হয়। সোডিয়াম সাবান শক্ত হয়, এটি জামাকাপড় কাচতে ব্যবহার করা হয়। পটাশিয়াম সাবান নরম হয়, এর সঙ্গে সুগন্ধি ও রং মিশিয়ে গায়ে মাখা সাবান প্রস্তুত করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা জামা কাপড় কাচতে যে সাবানটা ব্যবহার করি সেটা মূলত সোডিয়াম সাবান, এবং গায়ে মাখার জন্য আমরা যে সাবানটি ব্যবহার করি সেটা মূলত পটাশিয়াম সাবান। সাবান সাধারণত খাওয়া পানিতে উপস্থিত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় সাবান রূপে ভেসে ওঠে। ফলে সাবানের অপচয় হয় এবং কাপড়ের আঁশের ক্ষতি হয়। সাবান জলীয় দ্রবণে কার্যকর হলেও অজলীয় দ্রবণে কার্যকর হয় না। শিক্ষার্থীরা, আমরা সাবান সম্পর্কে জানলাম। চলো এবার জেনে নেই ডিটারজেন্ট কি। লবণ জাতীয় জৈব অজৈব পদার্থের মিশ্রণই মূলত ডিটারজেন্ট। এবার আমরা আলোচনা করব ডিটারজেন্টের বৈশিষ্ট্য নিয়ে। চলো দেখে নিই ডিটারজেন্টের বৈশিষ্ট্যগুলো কি। ডিটারজেন্ট গঠনের দিক থেকে অনেকটা সাবানের মতো। এর অণুর কিছু অংশ জল অনুরাগী আর কিছু জল বিরাগী। ওয়াশিং পাউডারে প্রায় 10 থেকে 30% ডিটারজেন্ট থাকে। ডিটারজেন্টে সোডিয়াম সালফেট ও সোডিয়াম সিলিকেট মেশানো হয়। সোডিয়াম সালফেট ও সোডিয়াম সিলিকেট ডিটারজেন্টকে শুষ্ক রাখে। ডিটারজেন্ট ক্ষার পানির ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি আয়নের সাথে ও দ্রবণীয় লবণ রূপে কার্যকরী থাকে। ক্ষার ও মৃদু উভয় পানিতে ডিটারজেন্ট সমানভাবে কার্যকর। অম্লীয় ও ক্ষারীয় উভয় মাধ্যমে ডিটারজেন্ট কার্যকর। ডিটারজেন্ট জলীয় ও অজলীয় দ্রবণে সমানভাবে কার্যকর থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার নতুন কোনো ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের সাথে আসবো।